ভারতীয় রাজনীতির দীর্ঘ ও বর্ণময় ইতিহাসে ইস্তফা শব্দটা কেবল কোনো রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নয়, বরং এটি বরাবরই এক সুনিপুণ নাটকের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। মন্ত্রীপদ থেকে কেউ যখন সরে দাঁড়ান, তখন তার পেছনে আসল খেলাটা কি, বার্তাটা কার উদ্দেশ্যে এবং ভবিষ্যৎ সমীকরণটাই বা কি, তা নিয়ে গুঞ্জনের শেষ থাকে না। এই যেমন নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে চলা চরম ছাত্র আন্দোলনের মুখে পড়ে সদ্য পদত্যাগ করা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে এই মুহূর্তে দিল্লির পাওয়ার করিডোরে ঠিক এমনটাই চলছে। সোমবার 27 জুলাই যখন সংসদ চত্বরে পা রাখলেন ধর্মেন্দ্র প্রধান, তখন এনডিএ সাংসদরা তাকে ঘিরে ধরে যে রাজকীয় ও বীরের মতো অভ্যর্থনা জানালেন, তা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে উঠেছে। একদিকে রাজভবন বা মকরদুয়ার, সংসদের যে মকরদুয়ার, সেই মকরদুয়ারের মুখের বাইরে যখন বিরোধীরা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে, ঠিক অন্যদিকে শাসক শিবিরের ভিতরে এই বীরের যে সংবর্ধনা, সব মিলিয়ে এই ঘটনা কি নেহাতি সহমর্মিতা, নাকি এর পিছনে নরেন্দ্র মোদীর সুদূর প্রসারী কোনো মাস্টার প্ল্যান লুকিয়ে রয়েছে, সেটাও আলোচনা করব। তবে তার আগে সোমবার যখন ধর্মেন্দ্র প্রধান সংসদে গেলেন, সংসদ চত্বরে তাকে কীরকমভাবে তাকে সংবর্ধনা জানানো হচ্ছে দেখুন একবার। সোমবার সংসদ ভবনের মকরদুয়ার প্রবেশপথে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল দেশ। দুদিন আগে নিট ইউজি পেপার লিক কাণ্ডের জেরে দেশজোড়া প্রতিবাদের মুখে ছাত্র আন্দোলনের জেরে সিজেপির 37 দিনের টানা প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান, অনশন কর্মসূচির জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু এদিন তিনি সংসদ কমপ্লেক্সে প্রবেশ করতেই এনডিএ শরিক দলের সাংসদরা আগে থেকেই সেখানে সারিবদ্ধভাবে উপস্থিত ছিলেন। তিনি ভিতরে প্রবেশ করা মাত্রই তাঁর সহকর্মীরা তাঁকে ঘিরে ধরেন, উষ্ণ অভ্যর্থনা জানান এবং সংহতির প্রতীক হিসেবে তার মাথায় একটি ঐতিহ্যবাহী পাগড়ি বা মুকুট পরিয়ে দেওয়া হয়, গলায় উত্তরীয় পরানো হয়। অন্যদিকে ঠিক এই একই সময়ে সংসদ চত্বরের অন্যত্র সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাডরার নেতৃত্বে ইন্ডিয়া জোটের বিরোধী নেতারা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। আন্দোলনকারী ও শান্তিপূর্ণ ছাত্রদের উপর তথাকথিত পুলিশি বর্বরতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিরোধীরা শিক্ষা চুরি স্লোগানে সংসদ চত্বর উত্তাল করে তোলে। সংসদের ভিতরে যখন এই রাজনৈতিক তরজা তুঙ্গে, ঠিক তার আগেই সামনে আসে পাবলিক এক্সামিনেশনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। নিট কেলেঙ্কারির পর দেশের পেপার লিক আইনকে আরও কঠোর করার উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। আরও বিস্তারিত জানবো, তবে তার আগে দেখুন প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে যে বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি, সেই ছবিটা। এবং এই কর্মসূচি থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করা হয়েছে ছাত্রদের ওপর লাঠিচার্জের ঘটনার জেরে। দেখুন। सरकार नहीं चलेगी, नहीं चलेगी, लाठी गोली की सरकार नहीं चलेगी, नहीं चलेगी, लाठी गोली की सरकार। जवाब दो, जवाब दो, जवाब दो, जवाब दो, अमित शाह 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 जवाब दो, जवाब दो, अमित शाह जवाब दो, जवाब दो, जवाब दो, गोली की सरकार नहीं चलेगी, नहीं चलेगी, लाठी गोली की सरकार नहीं चलेगी, नहीं चलेगी। সরকার যে বিল আনছে, সেই বিলের উদ্দেশ্য হচ্ছে গিয়ে স্বচ্ছ এবং কঠোর ব্যবস্থা তৈরি করা, যার নৈতিক বলপ্রয়োগের বলি হয়েছেন ধর্মেন্দ্র প্রধান, এমনটা অনেকে বলা বলি করছেন।
ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে চলা আন্দোলনের অন্যতম প্রধান ও অরাজনৈতিক দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের অপসারণ, যা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। গত 25শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠানোর সময় ধর্মেন্দ্র প্রধান দেশের যুব সমাজকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন। তিনি স্পষ্ট জানান যে ছাত্রদের ভবিষ্যৎ রক্ষা করতে এবং রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে এই ছাত্র আন্দোলনের ফায়দা তুলতে না দেওয়ার জন্যই তিনি এই পথ বেছে নিয়েছেন। রাজপথে আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে পড়ে দেশের কোনো সিনিয়র মন্ত্রীর এভাবে ইস্তফা দেওয়ার ঘটনা ভারতীয় রাজনীতিতে বেশ বিরল। তবে ভারতীয় রাজনীতির অতীত ঘাঁটলে দেখা যাবে মন্ত্রীদের ইস্তফা কখনোই রাজনৈতিক অন্তিম পরিণতি নয়, বরং এটি একটি বিরতি, একটি পাংচুয়েশন মার্ক এবং প্রায়শই পুনর্বাসনের পূর্ব লক্ষণ মাত্র। 1956 সালের ডিসেম্বর মাসে এরিয়ালুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 144 জনের মৃত্যুর পর রেলমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। জওহরলাল নেহেরুকে তিনি লিখেছিলেন, এর জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। নেহেরু সেই ইস্তফা গ্রহণ করেছিলেন সাংবিধানিক প্রথার নজির স্থাপন করতে। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি আবার মন্ত্রিসভায় ফেরেন। 1993 সালে কুয়াশায় বিমান দুর্ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর পদ থেকে 30 সেকেন্ডের মধ্যে ইস্তফা দিয়েছিলেন মাধবরাও সিন্ধিয়া। কিন্তু 1995 সালে তিনি ঠিকই ফিরে আসেন। 2008 সালের মুম্বাই হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল শিবরাজ পাতিলকে, যার ক্ষতিপূরণ হিসেবে অতি দ্রুত তাঁকে রাজভবনের গভর্নর পদে বসানো হয়েছিল। মুন্দ্রা কেলেঙ্কারির জেরে অর্থমন্ত্রিত্ব ছাড়লেও টিটি কৃষ্ণমাচারী পরবর্তীতে দুবার মন্ত্রী হিসেবে ফিরে এসেছিলেন। 4 বারের সংসদ সদস্য, রাজ্যসভার অভিজ্ঞ নেতা এবং ওড়িশা সম্বলপুর থেকে লোকসভায় জয়ী হওয়া ধর্মেন্দ্র প্রধান, যিনি আরএসএসের অত্যন্ত বিশ্বস্ত এবং সরকারের অন্যতম প্রভাবশালী মুখ, এই ঐতিহাসিক ধারার বাইরে যাবেন না বলেই মনে করা হচ্ছে। তার ইস্তফাপত্রটি কেবল ব্যর্থতার স্বীকারোক্তি নয়, বরং এটি একটি অত্যন্ত সুচিন্তিত প্রস্থান, যা ভবিষ্যতের রাজনৈতিক প্রত্যাবর্তনের সমস্ত রাস্তা খোলা রেখেছে। এই ইস্তফার সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে চলেছে এনডিএর নিজের ঘরের অন্দরে। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ধর্মেন্দ্র প্রধান ছিলেন ওড়িশার অন্যতম প্রভাবশালী মুখ। নবীন পট্টনায়কের বিজু জনতা দলকে হটিয়ে 2024 সালে ওড়িশায় বিজেপির ক্ষমতা দখলের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য স্তরের সেতুবন্ধন হিসেবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমন একজন হেভিওয়েট নেতাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া বা তাঁর দপ্তর বদল করা সংঘ পরিবারের আদর্শগত ইকোসিস্টেমে প্রভাব এবং ক্ষমতার ভারসাম্যে এক নতুন সমীকরণ তৈরি করবে। যিনি এবার শিক্ষা মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন, প্রহ্লাদ যোশী, তাকে একদিকে যেমন মাঝপথে ঝুলে থাকা নীতিগুলোকে বাস্তবায়িত করতে হবে, তেমনি এমন এক শক্তিশালী যুব আন্দোলনের মুখোমুখি হতে হবে যা প্রমাণ করে দিয়েছে যে তারা কংগ্রেস, সমাজবাদী পার্টি বা দেশের কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক ছাত্র সংগঠনের সাহায্য ছাড়াই নিজেদের মতো করে লক্ষ লক্ষ ছাত্রকে সংগঠিত করতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।